দিনের বেলা যে একজন আদর্শ পুলিশ অফিসার, অন্ধকার নামলেই তার ভেতর থেকে জেগে ওঠে এক নৃশংস সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। সিনেমার কাহিনীটি তামিলনাড়ুর কুখ্যাত সিরিয়াল কিলার সায়ানাইড মোহনের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত বলেই জানা গেছে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি কালাম কাভাল। আইএমডিবিতে মুভিটার বর্তমান রেটিং 7.6 আউট অফ 10। মুভিটার রেটিং দেখেই তো বুঝতে পারছেন এটা কি পরিমাণে সাসপেন্স আর থ্রিলারে ভরা মুভি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুটো ছেলে মেয়ে ওদের বাবা স্ট্যানলি আর মা অনিতার সাথে বসে টিভি দেখছে। টিভি দেখার সময় স্ট্যানলির ফোনে একটা কল আসে। মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে কুমার নামের কেউ তাকে কল করেছে। সে সাইডে গিয়ে কল রিসিভ করে এবং তার স্ত্রীকে বলে, আমাকে এখনই যেতে হবে, কুমার স্যার ডেকেছেন। এরপর আমরা দেখতে পাই স্ট্যানলির গাড়িতে তার পাশেই একটা মেয়ে বসে আছে। এই মেয়েটির নাম শ্রুতি। আসলে স্ট্যানলির ফোনে কল করা ব্যক্তিটি ওই মেয়েটাই ছিল। যাতে বাসার কেউ বুঝতে না পারে সেজন্য সে কুমার নামে নাম্বারটা সেভ করেছিল। স্ট্যানলি শ্রুতিকে বলে যে তুমি তো আমাকে বলনি যে তুমি আজই আসবে। মেয়েটা বলে কাল বিকালে দীপু আসার কথা আছে, তখন আর বের হতে পারবো না, এজন্য আজকেই দেখা করতে এসেছি। স্ট্যানলি বলতে থাকে, আমি লজের মালিকের সাথে কথা বলেছিলাম যে আগামী সপ্তাহে আমাদের একটা রুম লাগবে। চলো দেখি এখন ওখানে রুম পাওয়া যায় কিনা। এখান থেকে বোঝা যায় ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, সহজ ভাষায় যাকে বলে পরকীয়া। স্ট্যানলি শ্রুতিকে বলে, আমি আমার স্ত্রীকে কিভাবে ডিভোর্স দেব এটাই আমার জন্য এখন চিন্তার বিষয়। তারপর শ্রুতিকে জিজ্ঞেস করে, তুমি কি বাসায় লেটার লিখে এসেছো কিনা। শ্রুতি বলে, হ্যাঁ লিখে এসেছি। ওদের কথাবার্তা শুনে বোঝা যায় শ্রুতি আসলে স্ট্যানলির জন্য নিজের বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর এই জন্যই সে এসে স্ট্যানলিকে প্রথমে কল করেছিল। এরপর স্ট্যানলি আর শ্রুতি একটা লজে গিয়ে সময় কাটাচ্ছিল। টিভির নিউজে বলা হচ্ছে একজন ভাই তার অন্য এক ভাইকে মেরে ফেলেছে। এটা শুনে শ্রুতি বলতে থাকে, মানুষ কিভাবে মানুষকে মেরে ফেলে আমি এটাই বুঝতে পারি না। স্ট্যানলি এটা শুনে বলে, টাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। একদিনে এমন অনেকগুলো নিউজ আমি দেখেছি। মানুষ কখনো কখনো এমন সব সিচুয়েশনে ফেসে যায় যে তার মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। শ্রুতি জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে তুমিও কি এমন কিছুই করেছো। স্ট্যানলি বলে, হ্যাঁ অনেক করেছি। শ্রুতি মজা করে বলে, হ্যাঁ তুমি বোধহয় ইঁদুর আর সাপ মেরেছো। স্ট্যানলি তখন বলতে শুরু করে, আমার বউয়ের নাম অনিতা, আমি আমার ছেলে মেয়েকেও অনেক বেশি ভালোবাসি। এখন ওকে ডিভোর্স দিয়ে আমি যদি তোমার সাথে বিয়ে করি তাহলে সেটা তো ভুল হবে, তাই না। শ্রুতি বলতে থাকে, আমাকে জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই, যদি তোমার ভুল মনে হয় তাহলে আমি চলে যাচ্ছি। স্ট্যানলি তখন একটু সিরিয়াস হয়ে বলতে থাকে, তুমি যদি চলেই যাও তাহলে তোমাকে মারতে যে মজাটা আমি পেতাম সেটা তো আর পাবো না। সবচেয়ে বেশি মজা পাওয়া যায় মানুষকে মারতে। কথা বলতে বলতে স্ট্যানলি সাইডে থাকা সাউন্ড সিস্টেমটা অন করে দেয়। এরপর শ্রুতি বলতে থাকে, তাহলে তুমি কি আমাকে মেরে ফেলবে। স্ট্যানলি বলে, হ্যাঁ তোমাকে মারা তো খুবই সহজ। শ্রুতি বলে, কিভাবে। স্ট্যানলি তখন শ্রুতিকে দেখাচ্ছিল যে এভাবে মারতে হয়, আর বলতে বলতে সত্যি সত্যি শ্রুতির গলায় ওড়নাটা জোরে পেঁচিয়ে দেয় যাতে সে শ্বাস নিতে না পারে। এখান থেকে আমরা বুঝতে পারি শ্রুতিকে মারার জন্যই স্ট্যানলি প্ল্যান করে এসেছিল। এরপর স্ট্যানলি শ্রুতির বডিটা ব্যাগে ভরে নিজের লজে রাখা গাড়ির ডিকিতে রেখে দেয়। সিন কাট হলেই আমরা দেখতে পাই তিরুঅনন্তপুরম পুলিশ স্টেশনে এসিপির সাথে প্রদীপ নামের একজন সাংবাদিক দেখা করতে এসেছে। সে রিসেন্ট হওয়া একটা দাঙ্গার ব্যাপারে কথা বলতে থাকে। এসিপি বলে, দাঙ্গা তো কবেই শেষ হয়ে গেছে, কিন্তু প্রদীপ বলে, আমি জানতে পেরেছি যে আবারও দাঙ্গা হতে পারে। কিন্তু এসিপি বলে, এখন এই সমস্যা আমাদের আন্ডার কন্ট্রোলে আছে, আমি ওখানে একজন অফিসারকে পোস্টিং করেছি। সাংবাদিক প্রদীপ জানতে চায় যে কাকে পোস্টিং করা হয়েছে, কিন্তু এসিপি তার নাম না বলেই চলে যায়। পুরো মুভিটাতে কাহিনী অনুযায়ী 5টা পার্টে ভাগ করা হয়েছে। সবগুলো পার্ট আবার একটা আরেকটার সাথে কানেক্টেড। এখান থেকে আমাদের মুভির প্রথম পার্ট দেখানো হয়। এই দাঙ্গার কেসের কাহিনী শুরু হয়েছিল কোট্টাইকোন্নাম নামের একটা গ্রামে। পুলিশ স্টেশনে গ্রামের সবাই এসে জড়ো হয়েছে। স্ক্রিনে দেখানো হয় তিরুঅনন্তপুরম থেকে আসা জয়কৃষ্ণ নামের একজন অফিসারকে। জয়কৃষ্ণ এসআই বাবু বিজয়নের সাথে দেখা করতে এসেছে। জয়কৃষ্ণ এসআই স্যারের কাছে এই কেসের এফআইআর কপি চায়, কিন্তু এসআই প্রথমে তাকে একজন রিপোর্টার ভেবেছিল, এজন্য কপি দিতে চায় না। কিন্তু পাশেই একজন কনস্টেবল এসে জয়কৃষ্ণকে দেখে বলে, আপনি সেই বাস স্যার না, কখন এলেন। বাবু বিজয়ান অবাক হয়ে জানতে চায়, আপনি সেই বাস স্যার।
জয়কৃষ্ণ বলে, হ্যাঁ, অনেকে আমাকে বাজ নামেই ডাকে। বাবু বিজয়ান এরপর কেসের কাহিনী জয়কৃষ্ণকে বলতে থাকে। কেসটা ছিল একজন আর্মি অফিসার বিমল, তার বোন বিমলা আর ইউসুফ নামের এক ব্যক্তিকে নিয়ে। গ্রামের সবার থেকে জানা যায় বিমলের বোন ইউসুফ নামে একজনের সাথে পালিয়ে গিয়েছে। বিমল সেটা জানতে পেরে ইউসুফের বাড়িতে হামলা করে, কিন্তু ইউসুফ তখন বাড়িতে ছিল না। পরে এসে ইউসুফ যখন এসব জানতে পারে, সেও বিমলের বাড়িতে হামলা করে। আসলে ইউসুফ নিজেও জানতো না যে বিমলা কোথায় আছে। এখানে বিমলের পরিবার হিন্দু আর ইউসুফ মুসলিম ছিল। এই বিষয়টা পরে অনেক বড় দাঙ্গায় পরিণত হয়। জয়কৃষ্ণ এবার কেসের সাথে যুক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একজন পূজারী বলে, আমি নিজের চোখে ইউসুফের সাথে মেয়েটাকে পালিয়ে যেতে দেখেছি। কিন্তু পুলিশ আরেকটু জোর দিয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করে যে সরাসরি নিজের চোখে সে কিছুই দেখেনি। এক সাইড থেকে দেখে তার লোকটাকে ইউসুফ বলেই মনে হয়েছিল। বিজয়ান কৃষ্ণকে বলে, বিমলা ঘরে একটা চিঠি লিখে রেখে গিয়েছিল, যেখানে লেখা ছিল যে একটা মুসলিম ছেলের সাথেই সে যাচ্ছে। জয়কৃষ্ণ বিজয়ানকে কেসে যুক্ত 3 জনের ছবি সবাইকে ফ্যাক্স করে দিতে বলে। জয়কৃষ্ণ বিমলকে জানায়, যেদিন বিমলা মিসিং হয়েছিল সেদিন ওর ফোন বন্ধ হয়, আর তার কিছুদিন আগে থেকে তামিলনাড়ুর একজন ব্যক্তির সাথে ওর রেগুলার ফোনে কথা হতো। এই কেসটার সাথে ইউসুফের কোনো সম্পর্ক নেই, কারণ তখন ইউসুফ গ্রামে ছিল। সিন চেঞ্জ হলে দেখা যায় বিমলের বন্ধুদের সাথে কথা বলছে। তখন শিবু নামের এক পুলিশ অফিসার কল করে জানায়, পুলিশ তামিলনাড়ুর ওই লোকের লোকেশন ট্রেস করতে পেরেছে। সেলভি আপনপল্লী নামের একটা জায়গায় ওই লোকটা আছে, আর ওর নাম হলো স্টিফেন। মেসেজে তাকে লোকেশন পাঠানো হলে বিমল বন্ধুদের নিয়ে পুলিশের আগে সেখানেই চলে যায়। স্টিফেন নামের ওই লোকটা ঘর থেকে বের হলেই বিমল ওর পিছু নিতে থাকে। তখন জয়কৃষ্ণ আর আনন্দ সেখানে পৌঁছে যায়। স্টিফেনের মায়ের কাছে জিজ্ঞেস করে যে স্টিফেন কোথায়। তিনি জানান, ক্যারম খেলার জন্য স্টিফেন জাংশনে গিয়েছে। ওদিকে বিমল স্টিফেনের স্কুটির পেছনে ধাক্কা দিয়ে স্টিফেনকে গাড়ি থেকে ফেলে দেয়। ওরা স্টিফেনকে তুলে নিয়ে যায় আর সবাই মিলে মারধর করতে থাকে। জিজ্ঞেস করে আমার বোন কোথায় আছে, কিন্তু স্টিফেন বারবার বলে, তোমরা কারা? আমি তো চিনি না তোমার বোনকে, আমি কিভাবে জানবো তোমার বোন কোথায় আছে? এদিকে জয়কৃষ্ণ আর আনন্দ জাংশনে এসে স্টিফেনের বন্ধুদের থেকে জানতে পারে স্টিফেনের ফোন বন্ধ, আর সে এখনো খেলতেই আসেনি। একজন বন্ধু এসে জানায় যে স্টিফেনকে কয়েকজন মিলে অনেক মারধর করছে। এটা শুনে জয়কৃষ্ণ আর আনন্দ সাথে সাথে সেখানে চলে যায় স্টিফেনকে বাঁচাতে। পুলিশকে দেখে বিমল আর ওর বন্ধুরা পালিয়ে যায়। এরপর স্টিফেনকে হাসপাতালে ভর্তি করা হয়। জয়কৃষ্ণ স্টিফেনকে শ্রুতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে স্টিফেন জানায় যে সে এই মেয়েটাকে চেনেই না, আর যে নাম্বার থেকে শ্রুতির সাথে যোগাযোগ করা হয়েছিল ওটা স্টিফেনের নামে রেজিস্টার করা হলেও আসলে এটা স্টিফেনের মাসির মেয়ে সেলভির নাম্বার। সেলভি 8 থেকে 10 মাস আগে একজনের সাথে পালিয়ে গিয়েছিল। জয়কৃষ্ণ সেলভির মিসিং রিপোর্ট চেক করে সেখান থেকে জানতে পারে যে ওই লোকটার নাম সিদ্ধু, কিন্তু পুলিশ জানায় এটা কোনো ফেক অ্যাড্রেস হতে পারে। জয়কৃষ্ণ সিদ্ধুর মায়ের কাছে ওর ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় 1 বছর আগে সিদ্ধু কারো সাথে পালিয়ে গিয়েছে। এবার জয়কৃষ্ণ এসআই থমাসের সাথে দেখা করে জানায় সিদ্ধু যার সাথে গিয়েছিল ওর নাম্বার সাফানা নামে কারো নাম্বারের সাথে ম্যাচ হয়েছে, আর এই সাফানাও মিসিং। এভাবেই একজনের নাম্বার থেকে অন্যজনকে কল করার পরেই এরা মিসিং হয়ে যায়। এসআই থমাস তখন জানতে চায় এর আগে কেসটাকে কেন ভালোভাবে ইনভেস্টিগেট করা হয়নি। জয়কৃষ্ণ জানায়, যেহেতু এগুলো পালিয়ে যাওয়ার কেস ছিল, এজন্য পুলিশ কেসগুলোকে তেমন সিরিয়াসলি নেয়নি। যতগুলো মেয়ে মিসিং হয়েছে তাদের মধ্যে সবাই হয় বিধবা আর না হয় ডিভোর্সি ছিল, এজন্য পরিবারও তাদের নিয়ে তেমন একটা সিরিয়াস ছিল না। এরপর মুভির দ্বিতীয় পার্ট শুরু হয়। এখানে আমরা মুভির শুরুতে যে অনিতা আর স্ট্যানলিকে দেখেছিলাম ওদেরকে আবারও দেখতে পাবো। সকালবেলা অনিতাদের বাসায় ববি নামে একটা ছেলে স্ট্যানলির সাথে দেখা করতে আসে। ববি জানায় সে সোনার কাজ করে। কাজের জন্য সায়ানাইড কিনে সে ঘরের বাইরে রেখেছিল, আর সেই সায়ানাইডের স্মেল শুকেই পাশের প্রতিবেশী বেজু ভাইয়ের কুকুরের মৃত্যু হয়েছে, আর এজন্যই ববিকে বেজু ভাই থ্রেট দিচ্ছে। স্ট্যানলি ববিকে জানায় সে কল করে কথা বলে নেবে, তবে সে কৌতূহলবশত জানতে চায় যে সায়ানাইড কোথায় পাওয়া যাবে। ববি বলে যে এটা আমার কাজের জন্য প্রয়োজন হয়, আমার লাইসেন্স আছে বলে আমি এটা কিনতে পারি। সায়ানাইড অত্যন্ত বিপজ্জনক একটি বিষ, এর সামান্য পরিমাণও একজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। স্ট্যানলি তখন একটা ভুয়া লাইসেন্স তৈরি করে একটা দোকান থেকে সায়ানাইড সংগ্রহ করে।
ফেরার পথে সে গাড়ি থেকে নেমে একটা ভিক্ষুককে কিছু খাবার দেয়। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখতে পায় যে ভিক্ষুকটা মারা গিয়েছে। এর মানে হলো স্ট্যানলি ভিক্ষুকের খাবারে সায়ানাইড মিশিয়ে দিয়ে টেস্ট করেছিল যে আসলেই সায়ানাইড কাজ করে কিনা। এবার এই সাইকো স্ট্যানলি মেয়েদেরকে আরো সহজে মারার জন্য নতুন উপায় পেয়ে গেছে। পরদিন সকালে স্ট্যানলি মুরলি নামে এক ঘটকের সাথে দেখা করে। সে মিথ্যে বলে যে তার ডিভোর্সি ভাইয়ের জন্য একটি পাত্রী প্রয়োজন। পাত্রী ডিভোর্সি, বিধবা অথবা অধিক বয়সী হলেও সমস্যা নেই, তবে তাকে অবশ্যই সুন্দর হতে হবে। স্ট্যানলি ঘটককে কিছু টাকা দিয়ে মেয়েদের ছবি দেখতে চায়। মুরলির দেখানো ছবিগুলোর মধ্য থেকে সে বিদ্যা নামের একটা মেয়েকে টার্গেট করে। তারপর স্ট্যানলি বিদ্যা নামের এই মেয়েটার পিছু নিতে শুরু করে। মেয়েটা কাপড়ের দোকানে কাজ করত। স্ট্যানলিকে বারবার পিছু নিতে দেখে বিদ্যা সরাসরি তাকে বলে দেয়, আমি জানি আপনি কেন আমার পিছু নিচ্ছেন, কিন্তু এসবের জন্য আমার হাতে একদম সময় নেই। স্ট্যানলি তারপর জঙ্গলের ভেতরে তার গোপন আস্তানায় আসে। এই সাইকো স্ট্যানলি যাকে মারত তারই স্কেচ বানিয়ে ডায়েরিতে রেখে দিত। সেই ডায়েরিতেই স্ট্যানলি বিদ্যার একটা ছবি আঁকে, মানে সে বিদ্যাকেও মেরে ফেলেছে। আবারও স্ট্যানলি ঘটকের দেয়া ছবিগুলো থেকে অন্য একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকে। এর মানে হলো নেক্সট টার্গেট এই ছবির মেয়েটা। স্ট্যানলি মেয়েগুলোর সাথে ভালোবাসার নাটক করত। এই মেয়েটাকে সে পরিচয় দেয় জাসুয়া নামে, আর জানায় তার বউ মারা গিয়েছে। এই মেয়েটার পরে সে আবার অন্য এক মেয়ের পেছনে লাগে। তারপর নিজের জঙ্গল বাড়িতে এসে সেই মেয়েগুলোকে মারার জন্য প্ল্যান করতে থাকে। প্রেগন্যান্সির ওষুধের সাথে অল্প করে সায়ানাইড মিশিয়ে নেয়। মেয়েদেরকে মারার জন্য স্ট্যানলি প্রথমে ওদের একটা হোটেলে নিয়ে যায়। তারপর ওরা নিজেদের মধ্যে সময় কাটায়। পরে যাতে প্রেগন্যান্সি না হয় এজন্য প্রেগন্যান্সির একটা ওষুধ খাওয়ায়। প্রেগন্যান্সির ওষুধ খেলে অনেক সময় বমি আসার চান্স থাকে, এজন্য ওষুধ খাওয়ানোর পরে ওদের বলতো বাথরুমে গিয়ে 5 মিনিট ওয়েট করতে। আর ততক্ষণে মেয়েগুলো সায়ানাইডের প্রভাবে মারা গিয়ে বাথরুমেই পড়ে থাকতো। পরের দিন সকালে আবার নিউজ পেপার চেক করে দেখতো যে যাদেরকে মেরেছে তাদের মৃত্যুর নিউজ পেপারে ছাপা হয়েছে কিনা। মুভির কাহিনী এবার শিফট হয় পার্ট 3-তে। তদন্তের প্রয়োজনে জয়কৃষ্ণ এবং আনন্দ বিজু নামের এক ব্যক্তির বাড়িতে পৌঁছায়, কারণ বিজুর মায়ের ফোন নাম্বারটি নিখোঁজ হওয়া একটি মেয়ের কেসের সাথে যুক্ত ছিল। তবে বিজু জানায় যে অনেক বছর আগেই তার মায়ের ফোনটি হারিয়ে গিয়েছে এবং বর্তমানে তারা একটা নতুন নাম্বার ব্যবহার করছে। তারপর পুলিশ বুঝতে পারে যে বিজুর এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। তবে জয়কৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। আগে নিখোঁজ হওয়া বিমলার কেসে যে নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেটি আবারও সচল করা হয়েছে এবং তা দিয়ে কারোর সাথে যোগাযোগও করা হয়েছে। এদিকে স্ট্যানলি আভিজা নামের আরো একটি মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসায় এবং তার ফোন নাম্বার সংগ্রহ করে। আভিজা স্ট্যানলির সাথে পরের দিনই বাড়ি থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। জয়কৃষ্ণ ও আনন্দ যখন আভিজার বাড়িতে খোঁজ নিতে যায়, তারা জানতে পারে যে আভিজা 2 সপ্তাহ আগেই কারোর সাথে পালিয়ে গেছে। স্ট্যানলি তার ডায়েরিতে আভিজার স্কেচ তৈরি করে, যা ইঙ্গিত দেয় যে সে আভিজাকেও তার আগের শিকারদের মতো হত্যা করেছে। জয়কৃষ্ণ তারপর এসআই থমাসের সাথে দেখা করতে যায়। থমাস তাকে দ্রুত কেসটি সমাধান করার নির্দেশ দেন। জয়কৃষ্ণ আত্মবিশ্বাসের সাথে জানায় যে পরবর্তী কোনো মেয়েকে হত্যা করার আগেই তারা খুনিকে ধরে ফেলবে। তাদের ইনভেস্টিগেশন অনুযায়ী এই সব অপরাধের পেছনে একজনই সাসপেক্ট রয়েছে। আভিজার কেসে ব্যবহৃত ফোনটি থেকে যদি কেরালার অন্য কোনো মেয়েকে আবারও কল করা হয়, তবেই তারা খুনিকে হাতে নাতে ধরতে পারবে। এবার স্ট্যানলি তার পরবর্তী শিকার খোঁজা শুরু করে। সে এই নতুন মেয়েটার কাছে নিজেকে রাজেশ বলে পরিচয় দেয় এবং তার ফোন নাম্বার চায়, কিন্তু মেয়েটি বিভিন্ন অজুহাতে তাকে নাম্বার দেওয়া থেকে বিরত থাকে। এদিকে নিখোঁজ মেয়েদের ফোন নাম্বার ট্র্যাক করার জন্য জয়কৃষ্ণ অরবিন্দ নামের একজনকে দায়িত্ব দেয়। একই সাথে তদন্ত এগিয়ে নেওয়ার জন্য তামিলনাড়ুর একজন পুলিশ অফিসারকে এই কেসে যুক্ত করা হয়। আর এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটি সামনে আসে। আমরা জানতে পারি যে খুনি স্ট্যানলি নিজেই একজন পুলিশ অফিসার, আর তাকে এই নিখোঁজ মামলার তদন্তভার দেওয়া হয়েছে। বিষয়টি যেন অনেকটা শেয়ালকে মুরগি পাহারা দিতে বলার মতো। সিন কাট হলে দেখা যায় স্ট্যানলি অন্য একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে। তাকেও সে তার পুরনো ও ভয়ঙ্কর কৌশলে বিষ মিশ্রিত সেই ওষুধ খাইয়ে হত্যা করে। নিজের আসল পরিচয় আড়াল রেখে এভাবেই সে একের পর এক অপরাধ চালিয়ে যেতে থাকে। মুভি এবার চতুর্থ পার্টে শিফট হয়। আমরা দেখতে পাই স্ট্যানলি জয়কৃষ্ণ আর আনন্দর সাথে কথা বলছিল। জয়কৃষ্ণ অবাক হয়ে স্ট্যানলিকে জিজ্ঞেস করে,
আমি তো ভেবেই পাচ্ছি না আপনি কিভাবে এত চমৎকার মালায়ালাম ভাষায় কথা বলছেন। স্ট্যানলি উত্তরে জানায় যে এই ভাষা আমি অনেক আগে থেকেই জানি। এরপর স্ট্যানলি কৌতূহল নিয়ে জানতে চায় যে সবাই কেন জয়কৃষ্ণকে বাজ বলে ডাকে। তখন আনন্দ বুঝিয়ে বলে, বাজ একটা ভয়ঙ্কর শিকারী পাখি, যে চোখের পলকে ছোঁ মেরে তার শিকার তুলে নিয়ে যায়। জয়কৃষ্ণ স্যার ঠিক তেমন ভাবে কেস যতই কঠিন হোক না কেন, তিনি অপরাধীকে ঠিক খুঁজে বের করে নিয়ে আসেন। কথায় কথায় স্ট্যানলি জানতে পারে যে পুলিশ সেই নির্দিষ্ট ফোনটি নিয়ে তদন্ত চালাচ্ছে। ফোনটি তখন স্ট্যানলির কাছেই ছিল। সুযোগ বুঝে সে গাড়ি থেকে নেমে একটি পাথর দিয়ে ফোনটিকে পিষে একেবারে গুঁড়ো করে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। এদিকে আনন্দ জয়কৃষ্ণকে ফোনে জানায় যে বাস স্ট্যান্ডের টয়লেটে একটি তরুণীর মরদেহ পাওয়া গেছে। জয়কৃষ্ণ তাকে নিখোঁজ হওয়া মেয়েদের ছবির সাথে চেহারা মিলিয়ে দেখতে বলেন। তদন্তে জানা যায় মরদেহটি শাহানা নামের একটা নিখোঁজ মেয়ের। এর কিছুক্ষণ পরে কন্যাকুমারী থেকে উদ্ধার হওয়া চিত্রা নামের আরেকটা মেয়ের মরদেহের কথা জয়কৃষ্ণকে জানায় স্ট্যানলি। সব শুনে জয়কৃষ্ণ জানান যে এই মরদেহগুলোর পোস্টমর্টেম করানোর ব্যাপারে তিনি এসআই থমাসের সাথে কথা বলবেন। ময়না তদন্তের পর ফরেন্সিক অফিসার জানান যে মেয়েগুলো সায়ানাইড খেয়ে মারা গিয়েছে। প্রতিটি মরদেহের পাশ থেকে গর্ভনিরোধক ওষুধের খালি প্যাকেট পাওয়া গিয়েছে। তদন্তে জানা যায় মেয়েগুলো মৃত্যুর আগে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং ওয়াশরুমে যাওয়ার পরপর তারা সায়ানাইড গ্রহণ করে। ফরেন্সিক অফিসারের মতে এটা নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথের কাজ, যে একই পদ্ধতিতে একের পর এক খুন করে চলেছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এমন কাজ করা অসম্ভব ব্যাপার। এদিকে স্ট্যানলি তার গোপন আস্তানায় ফিরে ডায়েরিতে আঁকা মেয়েগুলোর দিকে তাকিয়ে পৈশাচিকভাবে হাসছে। এসআই থমাস জয়কৃষ্ণের কাছে তদন্তের অগ্রগতি জানতে চাইলে জয়কৃষ্ণ জানান এখন পর্যন্ত মোট 11টি মরদেহ পাওয়া গেছে। একটি ব্যতিক্রম ছাড়া প্রতিটি খুনের ধরন হুবহু এক। তদন্ত চলাকালীন একটি মরদেহের কাছ থেকে একটি সেফটি পিন উদ্ধার করা হয়। এটি কোনো সাধারণ সেফটি পিন নয়, এটি পুলিশ সদস্যদের নেম প্লেট লাগানোর কাজে ব্যবহার করা হয়। এর পাশাপাশি একটা নোটবুকের পাতাও পাওয়া যায়, যা সাধারণত পুলিশরা ব্যবহার করে থাকে। এই সূত্রগুলো হাতে আসার পর জয়কৃষ্ণ নিশ্চিত হন যে এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর পেছনে কোনো এক সাইকোপ্যাথ পুলিশ অফিসারই জড়িত, যাকে একজন সাধারণ মানুষের মতো দেখতে হলেও ভেতরে সে আসলে একজন ভয়ঙ্কর নরপিশাচ। তদন্তে জানা যায় খুনি যেসব মোবাইল ব্যবহার করেছিল সেগুলো এএক্স মোবাইল নামের একটি দোকান থেকে নেওয়া হয়েছে। দোকানের মালিক জানান তামিলনাড়ুর রাজমাঙ্গলম থানার পুলিশ সদস্যরা তার কাছ থেকে এই ফোনগুলো নিয়েছিল, যার কিছু অংশ ফেরত দেওয়া হলেও বাকিগুলো আর ফেরত দেওয়া হয়নি। জয়কৃষ্ণ তাৎক্ষণিকভাবে রাজমঙ্গলম থানায় গিয়ে সব পুলিশ সদস্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন এবং অপরাধের সময়ের সাথে তাদের লোকেশন মিলিয়ে দেখার নির্দেশ দেন। এমন সময় অরবিন্দ কল করে জানায় যে নিখোঁজ হওয়া ফোনগুলোর একটি এই মাত্র সচল হয়েছে। জয়কৃষ্ণ দ্রুত সেই লোকেশনে পৌঁছে কল করলে একটি ঘর থেকে ফোনের রিংটোন শোনা যায়। তল্লাশি চালিয়ে মনি নামের এক কনস্টেবলের বিছানার নিচ থেকে ফোনটি উদ্ধার করা হয়। স্ট্যানলিও সেই একই পুলিশ কলোনিতে থাকত। সে সেখানে এসে জয়কৃষ্ণকে বলে, মনি আমার খুব ভালো বন্ধু ছিল, আমার মনে হয় না সে এই কাজ করতে পারে। স্ট্যানলি আরও জানায় যে সকাল 9টায় মনি ঘর থেকে বের হওয়ার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালের সত্যটি ছিল ভয়াবহ। সাইকো স্ট্যানলি নিজেই সকালে মনিকে গলা টিপে হত্যা করেছিল এবং তার ডায়েরিতে মনির একটি স্কেচ এঁকে রেখেছিল। মূলত পুলিশকে বিভ্রান্ত করতে সে মনির ঘরে ফোনটি লুকিয়ে রেখেছিল। পুলিশ মনে করে যে মনি আসল অপরাধী। জয়কৃষ্ণ এই পরিস্থিতিতে অত্যন্ত হতাশ হয়ে এসআই থমাসের কাছে গিয়ে বলেন, এতগুলো অপরাধের পরেও আমরা খুনিকে ধরতে পারলাম না। তিনি আরও বলেন, এই খুনি আসলে মানুষ মারার নেশায় আসক্ত হয়ে পড়েছে। মাদকের নেশার মতোই মানুষ মারার নেশাও একবার পেয়ে বসলে তা মৃত্যুর আগে শেষ হয় না। জয়কৃষ্ণ বুঝতে পারেন খুনি এখন ধরাছোঁয়ার বাইরে আর সে আবারও শিকার করতে নামবে। স্ট্যানলির অপরাধ প্রবণতা শুরু হয়েছিল ছোট ছোট প্রাণী যেমন বিড়াল বা ইঁদুর মারার মধ্য দিয়ে। ধীরে ধীরে এই নেশা তাকে মানুষ খুনের দিকে ঠেলে দেয়। এরই মধ্যে সংবাদ মাধ্যমে মনির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অন্যদিকে স্ট্যানলি ফোন বুথ থেকে জোসেফ নামে এক ফরেনসিক সার্জনকে কল করে আর নিজেকে সিধু নামের একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচয় দেয়।
বলে গল্পের প্রয়োজনে এমন এক খুনের পদ্ধতি সম্পর্কে আমার জানা দরকার যা ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে না। এরপর স্ট্যানলি তার পরবর্তী শিকার লীলা নামের এক নারীকে প্রলোভন দেখিয়ে একটি লজে নিয়ে যায়। সেখানে সুগার চেক করার বাহানায় সে লীলার রক্তে সায়ানাইড মিশিয়ে দেয়। এই পদ্ধতিতে মৃত্যু ধীরে ধীরে হয় এবং ময়নাতদন্তে একে স্বাভাবিক হার্ট অ্যাটাক বলেই মনে হয়। লজ থেকে বাড়ি ফেরার পরেই নীলা মারা যায়। পরবর্তীতে স্ট্যানলি যখন অন্য এক নারীকে নিয়ে ডেটে যায় এবং সিগারেট খাওয়ার জন্য গাড়ির বাইরে বের হয়, তখন মেয়েটি কৌতূহলবশত গাড়িতে থাকা একটি ফোন অন করে। অরবিন্দ তৎক্ষণাৎ জয়কৃষ্ণকে জানায় যে ফোনটি 2 মিনিটের জন্য সচল হয়েছিল এবং গঙ্গা নামের একটি মেয়ের নাম্বারে কল করা হয়েছিল। জয়কৃষ্ণ তদন্তের স্বার্থে গঙ্গার বাড়িতে গিয়ে তার শ্বশুর জেমসের সাথে কথা বলেন। জেমস জানান গঙ্গার একটি অপারেশন হয়েছে এবং 2 দিন পর সে বাড়িতে ফিরবে। তখনই পরিবারের এক সদস্য এসে তাকে খবর দেয় যে গঙ্গা গত রাতে আকস্মিক হার্ট অ্যাটাকে মারা গিয়েছে এবং আগামীকাল তার মৃতদেহ বাড়িতে আনা হবে। মৃত্যুটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হওয়ায় পরিবার ময়নাতদন্ত করতে আগ্রহী ছিল না। কিন্তু আসল রহস্য উন্মোচনের জন্য থমাস জয়কৃষ্ণকে নির্দেশ দেন যেন প্রয়োজনে হাত পা ধরে হলেও পরিবারকে ময়নাতদন্তের জন্য রাজি করানো হয়। ফরেনসিক এক্সপার্ট জানায় বডিতে ডিজিটালিস নামে একটা ভয়ঙ্কর কেমিক্যাল পাওয়া গিয়েছে, যেটা মানুষের হার্ট অ্যাটাকের কারণ। স্ট্যানলি সেই ফরেনসিক ডাক্তারের কাছ থেকে ডিজিটালিস বানানোর প্রসেসটা জানতে পারে। পরে আমরা দেখতে পাই আবারও স্ট্যানলি একটা মেয়েকে নিয়ে ডেটে এসেছে। এখানে সে জানতে পারে যে আগের ভিকটিম মারা গিয়েছে আর ভিকটিমের ছবিটা সে তার ডায়েরিতে এঁকে রাখে। তখন জয়কৃষ্ণ স্ট্যানলিকে কল করে কেসের সম্পর্কে জানায়। স্ট্যানলি বুঝতে পারে জয়কৃষ্ণ এখনো ইনভেস্টিগেশন চালিয়েই যাচ্ছে। এজন্য সে যে মেয়ের সাথে ডেটে গিয়েছিল সেই মেয়েকে সেখানে রেখেই ওখান থেকে চলে আসে। সিন কাট হলে দেখা যায় স্ট্যানলি আবারও একজন মহিলার সাথে দেখা করতে এসেছে। এই মহিলার একটা বাচ্চা মেয়েও আছে। স্ট্যানলি লজ বুক করেছে, কিন্তু সেই লজে মেয়েটা যেতে যাচ্ছে না। এদিকে জয়কৃষ্ণ কেসের ফাইল ঘাটাঘাটি করতে গিয়ে সেই বিজুর একটা কেস দেখতে পায়। বিজু তখন পুলিশকে মিথ্যা বলেছিল যে বিজুর মায়ের ফোনটা চুরি হয়ে গিয়েছিল। আসলে বিজুর বোন দিব্যা একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে ফিরে আসার পরে দিব্যার সাথে অন্য একজনের বিয়ে হয়, আর সেই সংসারে এখন দিব্যা অনেক সুখে আছে। জয়কৃষ্ণ লোকেশন জেনে দিব্যার সাথে দেখা করতে যায়। দিব্যার থেকে জানতে পারে দিব্যা ওই লোকটার সাথেই ডেটে গিয়েছিল। বাকি সবার মতো দিব্যাকেও একটা ট্যাবলেট খেতে দেয়া হয়েছিল, কিন্তু দিব্যা ভাবে যে আমার কাছে তো অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে আমি এই বাচ্চাটাকে রাখতেই পারি। এজন্য সে ওই ওষুধটা খায় না। আর একটু আগে আমরা দিব্যার কোলে যে বাচ্চাটাকে দেখেছিলাম এটা সেই লোকেরই বাচ্চা। বাথরুম থেকে বের হওয়ার পরে দিব্যা দেখতে পায় যে লোকটা দিব্যার পার্টস আর ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। পুলিশ দিব্যাকে মনির ছবি দেখালে সে বলে যে এটা সেই লোকটা না। জয়কৃষ্ণ তাকে বলে তুমি পুলিশকে সাহায্য করো। জয়কৃষ্ণ আরো জানায় যে সেদিন যদি তুমি ওই ট্যাবলেটটা খেতে তাহলে আজ আর বেঁচে থাকতে না, কারণ ট্যাবলেটের সাথে সায়ানাইড মেশানো ছিল। 10 জনের বেশি মহিলারা ওর কথা শুনে ট্যাবলেট খেয়েছিল আর তারা সবাই মারা গিয়েছে। এই কথা শুনে দিব্যা সাসপেক্টের ছবি আঁকায় হেল্প করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে দিব্যার বাসায় স্ট্যানলি এসেছে, আর ভয়ে দিব্যা জয়কৃষ্ণকে কল করে জানায় সে কোনো সাহায্য করতে পারবে না। তারপর জয়কৃষ্ণ চলে যায় সেই বাস কন্ডাক্টরের সাথে দেখা করতে, যেই বাসে করে দিব্যার সাথে স্ট্যানলি রোজ দেখা করত। বাস কন্ডাক্টর বলে আমার তো ঠিক তেমন ভাবে চেহারা মনে নেই, কিন্তু আমার যতটা মনে আছে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর এটা জয়কৃষ্ণ কল করে স্ট্যানলিকে জানায়। স্ট্যানলি তখনই নিজের বাড়িতে গিয়ে তার গানটা নিয়ে আসে। মানে ওখানে গিয়ে যদি সবকিছু জানাজানি হয়ে যায় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। এতক্ষণে জয়কৃষ্ণ কন্ডাক্টরের বাড়িতে পৌঁছে গেছে। আর্টিস্ট স্কেচ করা শুরু করেছে। স্ট্যানলি পৌঁছানোর পর জয়কৃষ্ণ স্কেচটা স্ট্যানলির হাতে দেয়, কিন্তু স্কেচের দিকে তাকানোর পরে আমরা দেখতে পাই এটা স্ট্যানলির স্কেচ ছিল না। কন্ডাক্টর স্ট্যানলিকে দেখে বলে স্যার আমি আপনাকে কোথাও আগে দেখেছিলাম। স্ট্যানলি বলে হয়তো বাসে যাওয়া আসার সময় কখনো দেখেছো। এরপর আমাদের মুভির সর্বশেষ পার্ট দেখানো হয়, মানে পঞ্চম পার্ট। এই পার্টে আমরা দেখতে পাই স্ট্যানলি এক মহিলার সাথে ডেটে এসেছে, আর এটা সেই মহিলা যার একটা ছোট বাচ্চা মেয়ে আছে। স্ট্যানলি ওই মহিলাকে বলে যে আমি একটা রুম বুক করেছি, আর এই মহিলার কাছে স্ট্যানলি নিজেকে আমির বলে পরিচয় দেয়। হোটেলে যাওয়ার পরে রিসেপশনিস্ট ওর কাছে আইডি কার্ড চায়। স্ট্যানলি এতটাই চালাক ছিল যে সে আমিরের নামে একটা আইডি কার্ড তৈরি করে সাথে নিয়ে গিয়েছিল। স্ট্যানলি ওই মহিলার সাথে রুমে চলে যায়, কিন্তু তখনই দরজায় কেউ একজন নক করে।
সিন কাট হলে দেখানো হয় জয়কৃষ্ণ দিব্যার সাথে দেখা করতে এসেছে, কিন্তু তখনই দিব্যাকে ওর হাজবেন্ড জিজ্ঞেস করে যে কে এসেছে। এজন্য সেখান থেকে কিছু না বলেই জয়কৃষ্ণ চলে যায়। আর এদিকে স্ট্যানলির রুমের সামনে ওই রিসেপশনিস্টকে দেখা যায়। সে স্ট্যানলিকে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি তামিলনাড়ু পুলিশে জব করেন? স্ট্যানলি বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? রিসেপশনিস্ট বলে, আমি আপনার মানি ব্যাগে পুলিশের ছবি দেখেছি। আমারও একটা মেয়ে ছিল, সে কিছু বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছে। পুলিশ অনেক খুঁজেও তাকে পায়নি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? এরপর সে তার মেয়ের ছবি আর ইনফরমেশন দিয়ে চলে যায়। স্ট্যানলি সেই মেয়েটার ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটা আর কেউ না, মুভির প্রথমে আমাদের দেখানো শ্রুতি নামের সেই মেয়েটা। স্ট্যানলি এটা দেখে খুবই ভয় পেয়ে যায় আর সিগারেট খাওয়ার কথা বলে রুম থেকে বের হয়ে যায়। আর ঠিক ওই সময়ই জয়কৃষ্ণকে ফোন করে কেউ জানায় যে ওই স্কেচের ব্যক্তিকে কেউ একজন দেখেছে। জয়কৃষ্ণ তার ওয়াইফকে তখন ফোন করে বলে, আজ ইনভেস্টিগেশনের জন্য আমাকে এখানেই থাকতে হবে, আমি কোনো একটা হোটেল বুক করে নেব। ওদিকে স্ট্যানলি নিচে নেমে রিসেপশনিস্টের সাথে দেখা করতে যায়, আর ঠিক তখনই ওখানে জয়কৃষ্ণ চলে আসে। স্ট্যানলিকে দেখে সে জিজ্ঞেস করে, স্যার আপনি এখানে কি করছেন? স্ট্যানলি বলে, স্পেশাল ব্রাঞ্চের একটা কেসের জন্য এখানে এসেছি। জয়কৃষ্ণ তখন তাকে সেই স্কেচটার একটা কপি দেয়। স্ট্যানলি স্কেচটা খুলে শকড হয়ে যায়, কারণ এটা স্ট্যানলির নিজেরই ছবি ছিল। ফ্ল্যাশব্যাকে আমাদের আগের সিন দেখানো হয়, যেখানে আর্টিস্ট স্কেচ বানানোর পরে জয়কৃষ্ণকে দেখিয়েছিল। জয়কৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি শিওর এটাই সেই ব্যক্তি? কন্ডাক্টর বলে, হ্যাঁ স্যার, এটাই সেই ব্যক্তি। জয়কৃষ্ণ তখন আর্টিস্টকে আরেকটা পেজ এগিয়ে দেয়। এর মানে হলো তখন জয়কৃষ্ণ বুদ্ধি করে এই স্কেচটা অন্য কারো স্কেচের সাথে চেঞ্জ করে দিয়েছিল। দিব্যা স্ট্যানলির ছবিটা দেখে হ্যাঁ বলে দিয়েছিল, আর জয়কৃষ্ণ বুঝে যায় যে এই সব কিছুর পেছনে এই সাইকো স্ট্যানলি ছিল। এরপর জয়কৃষ্ণ আর আনন্দ স্ট্যানলির জঙ্গলের ভিতরে সেই বাড়িতে যায়। স্ট্যানলির ডায়েরির ভিতরে একটা একটা করে পৃষ্ঠা উল্টানোর সময় জয়কৃষ্ণ তার নিজেরও একটা ছবি দেখতে পায়। এর মানে হলো স্ট্যানলির পরবর্তী টার্গেট ছিল জয়কৃষ্ণ। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। স্ট্যানলি তার বিষের সুগার টেস্টিং কিটটা নিয়ে জয়কৃষ্ণকে মারতে নিচে চলে যায়। স্ট্যানলি জয়কৃষ্ণের উপরে হামলা করে, আর তখন দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হতে থাকে। এক পর্যায়ে স্ট্যানলি তো প্রায় জয়কৃষ্ণকে মেরেই ফেলেছিল। তখন পেছন থেকে সেই রিসেপশনিস্ট এসে স্ট্যানলির মাথায় আঘাত করে। আর এই রিসেপশনিস্ট কোনো হোটেলের মালিক ছিল না, সে নিজেও একজন পুলিশ অফিসার ছিল, যার মেয়ে শ্রুতিকে এই স্ট্যানলি মেরে ফেলেছিল। এরপর জয়কৃষ্ণ স্ট্যানলির বডিটাকে নিয়ে মাটির নিচে পুঁতে দেয়, আর এর মাধ্যমে এই সাইকো কিলারের গল্প শেষ হয়। এই মুভির মাধ্যমে আমরা বুঝতে পারি, আপনি যত বড়ই সাইকো কিলার হন না কেন, একটা সময় আপনাকে ধরা পড়তেই হবে। আজকের এই মুভিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ দেয়। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লানেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।